বোঝার চেষ্টা করেন যে তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে পুরো জামাত থেকে এনসিপি থেকে আলাদা করে তালাক ঘটিয়ে ওদেরকে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই এনসিপির সবাইকে জাস্ট লাইক সাগরে ফেলে দেওয়া হয়েছে। জামাতের মতো একটা দলকে মানে তাদের ইমানকে নিয়ে এখন হয়ে গেল যে আমরা এত বিশ্বস্তভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বাস করলাম, হেল্প করলাম, যা কিছু করলাম। তো সেইটা থেকে তাকে পুরো তারেক রহমান সাহেবের দিকে মুতওয়াজ্জো করে লন্ডনে একটা ওনার মতো বিশ্ববিখ্যাত একজন লোককে তারেক রহমান সাহেবের সাথে যেভাবে তিনি দেখা করেছেন এর চেয়ে তার নতজানো হয় না। ওখানে তারেক রহমান সাহেব আপনি দলীয় করতেন, তিনি 2 হাত দিয়ে তারেক রহমান সাহেবের হাত চেপে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাবা গো, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে রক্ষা করেন। এই যে জিনিসগুলো করেছেন এটা কার জন্য করেছেন? খলিলুর রহমান সাহেবের বদৌলতে করেছেন। তো খলিলুর রহমান সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী তো দূরের কথা, তাকে তো প্রেসিডেন্ট বানানো উচিত, আরো বড় কিছু করা উচিত। এটা হলো মানে এটা জিয়া পরিবার তো কৃতজ্ঞ, বেগম জিয়া কৃতজ্ঞ, ওর থেকে যারা আছে তাদের মধ্যে একটা কৃতজ্ঞতা আছে, সেটা তারা পেড করেছে। ফলে এর মধ্যে আমি এটা দেখে মানে কোনো খারাপ কিছু দেখি না। থার্ডলি, আপনারা তো জানেন যে আমেরিকার যে পররাষ্ট্র নীতি, তাদের যে মানে স্টেট ডিপার্টমেন্ট, সেখানে তারেক রহমান সাহেবের যে ফাইলগুলো রয়েছে সেখানে তো ভালো কোনো কথা লেখা নাই। সেখানে আমেরিকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমেরিকাতে তিনি ভিসা পেতেন কিনা, যেতেন কিনা, যাওয়া সম্ভব ছিল কিনা, এই জিনিসগুলো নিয়ে দেয়ার আর ম্যানি ম্যানি কোশ্চেন। তো সেখানে আমেরিকার সমর্থন আদায় করা, আমেরিকার গ্রিন চ্যানেলটা ব্যবহার করা, রাষ্ট্রদূতদেরকে, ঢাকার রাষ্ট্রদূতরে গিয়ে লন্ডনে গিয়ে যে তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছে, এটা আপনার কি মনে হয় সামাওয়াত করেছে? এটা এই খলিলুর রহমান করেছে। এই খলিলুর রহমান করার কারণে সে কৃতজ্ঞতা স্বরূপ এটা সে তাকে এটা উপহার দিয়েছে। ফলে এটা তো মানে শুরু, আগামীতে যে কি হবে আপনি এটা কল্পনাই করতে পারতেছেন না। বাংলাদেশের নির্বাচনের পর নবনির্বাচিত বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করেছে। ইউনূস সরকারের শাসনের অবসান হয়েছে। অন্তত খাতায় কলমে এক রকমের অবসান ঘটেছে ইউনূস সরকারের। বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে 18 মাস ধরে একটি অনির্বাচিত সরকার দায়িত্ব পালনের পর ব্যাপক প্রত্যাশা রয়েছে, অনেক চ্যালেঞ্জ রয়েছে এই নবনির্বাচিত সরকারের সামনে। তারা কি এই চ্যালেঞ্জ, প্রত্যাশার চাপ সামাল দিতে পারবে? কি ধরনের প্রত্যাশা মূলত এই সরকারের কাছে সাধারণ মানুষ, বিশ্লেষকেরা করছেন? এসব প্রসঙ্গে আলাপে আমার সঙ্গে যুক্ত হয়েছেন রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আপনাকে স্বাগত জানাই। রনি ভাই, প্রথম প্রশ্ন, যে নবনির্বাচিত সরকারের কাছে প্রত্যাশার মানে বিপুল তালিকা এবং তাদের সামনে চ্যালেঞ্জও অনেক, সেটাই সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে, পর্যবেক্ষকরা বলছেন। আপনার মূল প্রত্যাশা কি, এবং মনে হয় তারা এমন একটা সময়ে দায়িত্ব নিয়ে সে চাপ সামাল দিতে পারবে? আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে সরকারের হাতে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, মানে আলাদিনের চেরাগ নেই। বরং ইউনূস সরকারের যে সকল লোকজন ছিলেন তাদের তুলনায় এখন সরকারে আসছেন তারা রাজনৈতিকভাবে পরিপক্ক, কিন্তু শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সামাজিক যে নেম ফেম রেপুটেশনে আলাদা এমন কিছু নেই যে তারা বাংলাদেশকে জাদুর কাঠির স্পর্শ দিয়ে গত 17 মাসের যে পুঞ্জীভূত যে ক্ষোভ, বিক্ষোভ, অভাব, অভিযোগ যা কিছু হয়েছে এগুলো দূর করে দিবেন, আমার কাছে এটা মনে হচ্ছে না। আমি শুধু আশা করছি যে 300 জন সংসদ সদস্য, বিশাল মন্ত্রীদের একটা বহর, এবং এবার মন্ত্রীটি এত সুন্দরভাবে মানে বিলানো হয়েছে অনেকটা ছেলের হাতের মোয়ার মতো করে। উনি ওনার প্রিয়জন, আপনজন, মানে কাউকে অখুশি করেননি, সবাইকে তিনি রেখেছেন। একটা বিশাল মন্ত্রিপরিষদের যে বৈঠক হবে সেখানে উনি খুব আরামে থাকবেন, তার প্রিয় মুখগুলো সেখানে থাকবে, প্রিয়জনগুলো সেখানে থাকবে। তো সেক্ষেত্রে ওনার যদি কাজ করার আগ্রহ থাকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের, তাহলে তিনি এই মন্ত্রিপরিষদ দ্বারা ইন্সপায়ার্ড হবেন। উনি ইন্সপায়ার্ড হবেন, এর কারণ হলো সবাই তার পছন্দের প্রিয় মানুষ। এখন এই মানুষগুলো ফিল্ডে গিয়ে যে কাজ করবেন, সেটা কতটা কাজ করবেন পারবেন এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। যারা বৃদ্ধ,
অভিজ্ঞতা সম্পন্ন। তারা 2001 থেকে 6 সন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তো সেই সময় তারা যে কাজগুলো করেছেন, এইবার নতুন দায়িত্ব পেয়ে তাদের সেই কর্মকাণ্ড অতীতের যে কোনো সময়ের চেয়ে কম হবে, অর্ধেক হবে। এই কারণে তারা সবাই বুড়া হয়ে গেছেন। তাদের সঙ্গে তরুণ প্রজন্মের যে লোকজন রয়েছেন, জনগণের একটা বিরাট গ্যাপ রয়েছে। তারা গত 17 বছর ধরে জুলুম, অত্যাচার, নির্যাতনের কারণে তাদের অনেকের মাথার যে চিন্তা শক্তি, মনের যে প্রসারতা, শরীরের যে শক্তি, মেরুদণ্ডের যে দৃঢ়তা, প্রত্যেকটা ক্ষেত্রেই সমস্যা হয়েছে বয়স্ক লোকদের। ফলে এখান থেকে রাতারাতি তাদের যৌবনের যে উচ্ছ্বাস, যেটা তারা হয়তো 91 সনে দেখিয়েছে, যেটা হয়তো তারা 2001 সনে দেখিয়েছে, এই সম্ভব নয় এটা তাদের কাছে, পুরনোদের কাছ থেকে। পুরনোরা আগে যা করেছে ভালো, তার সাথে আরো মানে বেশি খারাপ করবেন, আর অতীতে যে খারাপ কাজ করেছেন এইবার তার চেয়ে আরো বেশি খারাপ কাজ করবেন। এটা হলো নর্মাল ম্যাথমেটিক্স অফ পলিটিক্স। এর বাইরে যদি কেউ ব্যতিক্রম কিছু করে ফেলে, সেটা মনে করবে যে স্বয়ং ফেরেশতারা এসে তাকে পাহারা দিয়ে বলেছে যে, বাবারে বহু বছর অনেক কষ্ট করেছে, 17 বছর, এইবার আমাকে বেজ্জতি করো না। আল্লাহ অনেক দয়া করে, আশা ভরসা করে তোমাদেরকে ক্ষমতায় বসিয়েছে, তোমরা আল্লাহকে হতাশ করো না। তোমরা অতীতে যে মন্দ কাজ করেছো ভুলে ওইদিকে তাকাইও না, আর এই তোমাদের সামনে হেদায়েতের রাস্তা, এখন তোমরা ভালো কাজগুলো করো। এটা গেল পুরনোদের কথা। নতুন যারা আসছে, এখন নতুনদের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। এরা খুব ভালোও করতে পারে, খুব মন্দও করতে পারে। এরা যদি ভালো করে সেটাও এক্সট্রিম পর্যায়ে, আর মন্দ যদি করে সেটাও এক্সট্রিম পর্যায়ে। কিন্তু একটা জিনিস হলো কি, যারা হয়েছে এখানে, আমি কারো নাম বলবো না, এদের কারোরই ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, কোনোটাতেই সফলতার কোনো মানদণ্ড নেই, কোনো রেকর্ড নেই যে তারা সফল হয়ে পরিবারকে ভালো কিছু দিয়েছে, পিতা মাতাকে ভালো কিছু দিয়েছে, স্ত্রীকে ভালো কিছু দিয়েছে, বা স্ত্রী তার স্বামীকে ভালো কিছু দিয়েছে। এরকম না, বরং এদের সবারই একটা ডিস্টার্ব, মানে প্রচন্ড রকম এদের সবার মধ্যে ঝামেলা আছে, বিভিন্ন রকম ঝামেলা আছে। তারা এমপি হয়েছে, তারেক রহমানের ভালোবাসা পেয়েছে, দিস ইজ দ্য অনলি কোয়ালিটি। কিন্তু আপনি যদি তাদের ব্যক্তিগত জীবনের দিকে যান, তাদের পিতামাতার কাছে একটু মাউথ স্পিচ নিয়ে জিজ্ঞেস করেন যে আপনার সন্তানটা কেমন, স্ত্রীকে জিজ্ঞাসা করেন গোপনে, তারা যদি ব্যবসা বাণিজ্য করে থাকেন, কোনো পেশায় চাকরি করে থাকেন, ওখানে ওরকম মানে সাফল্যের যে ট্র্যাক রেকর্ড, এটা আমি দেখিনি। এটা আমার ব্যর্থতা হতে পারে। তো কাজে এই ধরনের মানুষ যাদের সফলতার ট্র্যাক রেকর্ড নেই, তারা রাতারাতি রাষ্ট্র ক্ষমতার মধ্যে এরকম একটা মানে হট সিটে বসে এটা দিশাহারা হয়ে পড়বেন, ব্যালেন্স হারিয়ে ফেলবেন, চক্কর দিতে থাকবে তাদের মাথার মধ্যে। তারা উত্তেজিত হবেন, মুহূর্তের মধ্যে রাগ হয়ে যাবেন, খিলখিল করে হাসবেন। মানে যখন হাসার দরকার নাই তখন তারা এমন জোরে জোরে হাসবেন, তারা মনে হবে যেন ব্যালেন্স হারিয়ে ফেলেছে। আবার যখন রাগ হওয়া দরকার নেই, তারা এমন রাগ হবেন মনে হয় যেন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছেন। তো এরকম অবস্থা হবে। কিন্তু আপনার জীবনে যদি একটা সফলতার ট্র্যাক রেকর্ড থাকে, তাহলে আপনি স্থির হবেন। এরপর আপনি চিন্তা করবেন, বিবেক বুদ্ধি খাটাবেন। তো সেক্ষেত্রে তরুণদের বিষয়গুলো অ্যাক্সিডেন্টালি কিছু ঘটে যেতে পারে, আবার নাও ঘটতে পারে, কিন্তু তাদের ট্র্যাক রেকর্ড অনুযায়ী যদি আপনি বিচার করেন, এনিবডি এখানে ওইরকম সফল আমি কাউকে দেখছি না, কাউকে সফল দেখছি না। তো এই হলো অবস্থা। এখন আমি কি বলবো বলেন? আপনি বলছেন তারেক রহমান তার সব প্রিয়জনদেরকে মন্ত্রিসভায় নিয়ে নিয়েছেন, বিরাট মন্ত্রিসভা, এবং সবাইকেই তিনি নিয়ে নিয়েছেন। সকলেই কি প্রিয়জন? ধরেন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নিয়ে, তিনিও কি প্রিয়জন কোটায় ঢুকেছেন, নাকি অন্য কোনো চাপে অন্য কোনো ভাবে ঢুকেছেন? আরে নবনীতা, আপনি একজন সাংবাদিক, আপনি এই জিনিসগুলো জানেন না? খলিলুর রহমান সাহেব তার সবচেয়ে প্রিয়জন মানুষ। কয়টা কারণ আমি বলি। প্রথম কারণ হলো, বিএনপির জন্য যে টার্নিং পয়েন্টটা, যেখানে তারেক রহমান সাহেবের ক্যারিয়ার শুরু হয়েছে, উনি রাজনীতির ক্যারিয়ার শুরু হয়েছে 2001 সনে। আচ্ছা, ওই 2001 সনের আগে একটা তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার। লতিফুর রহমান সাহেব বলা হয়ে থাকে, তিনি ফেভার না করলে, তিনি সাহায্য না করলে বিএনপি ক্ষমতা আসতো না। আওয়ামী লীগ অভিযোগ করে যে তিনি ক্ষমতায় দায়িত্ব নেওয়ার আগেই অনেক সচিবদের রেকর্ড ঠেকর্ড করে পুরো
মানে তছনছ করে দিয়েছিল প্রশাসনকে, যার ফলে আওয়ামী লীগের যত মন্দ হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি মন্দ হয়ে গেছে 2001 সনে। তো এই লতিফুর রহমান সাহেবের ভাইরা, আপন ভাইরা ভাই ছিলেন খলিলুর রহমান, এবং তিনি সেই লতিফুর রহমান সাহেবের প্রাইভেট সেক্রেটারি ছিলেন অ্যাট দ্যাট টাইম। তো এখন ওই সময় বিএনপির ক্ষমতায় আসা, তারেক রহমান সাহেবের রাজপুত্র রূপে অভিষিক্ত হওয়া, রাজনীতিতে অভিষিক্ত হওয়া, সব কিছুর পিছনে যদি এক নম্বর কোনো ব্যক্তির অবদান থেকে থাকে, দ্যাট ইজ মিস্টার খলিলুর রহমান। এটা আপনাকে বুঝতে হবে। তো তারেক রহমান সাহেব তো একজন কৃতজ্ঞ মানুষ, ইন্টেলিজেন্ট ম্যান। সে আপনার আমার মতো অকৃতজ্ঞ বেঈমান মুনাফেক নয়। সে ওই যে খলিলুর রহমান সাহেব তাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এটা সে মনে রেখেছেন। এখন এটাকে বাদ দেন। দ্বিতীয় যে বিষয়টা হলো, সরকারের সঙ্গে যখন টানাপোড়েনটা এমন হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির, যে এখানে আসলে তারেক রহমান সাহেব এখানে ওখান থেকে লন্ডন থেকে হুমকি দিলেন এত তারিখের মধ্যে ইলেকশন দিতে হবে, এবং মনে হলো সব কিছু এলোমেলো হয়ে যাবে। ঠিক সেই সময়টিতে মানে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বন্ধুত্ব ছিল, যে সম্পর্কটি ছিল, সেখানে তো তারেক রহমান সাহেব বা বিএনপি অবহেলিত ছিল। বিএনপির লোকজন গিয়ে অভাগার মতো বসে থাকতো যমুনাতে। তারা 3 দিন 4 দিন 5 দিন চেষ্টা করেও একটা অ্যাপয়েন্টমেন্ট পেত না ওনার সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার জন্য। তো যেখানে মির্জা ফখরুল থেকে শুরু করে অন্যান্য যারা লোকজন আছে দেখা করার জন্য সেখানে কোনো সুযোগ পেত না, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি ঠেলে ঠেলে ধাক্কিয়ে ধাক্কিয়ে তিনি লন্ডন নিয়ে গেছেন তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করানোর জন্য। বলেন তো এই অবদান কোনো মানুষ যার মধ্যে মানুষের আত্মা আছে সে অস্বীকার করতে পারে? বলেন। আপনারা ট্রাই টু বি হিউম্যান, না আপনার মধ্যে এই মানবতাগুলোই কাজ করে না। বোঝার চেষ্টা করেন যে তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে পুরো জামাত থেকে এনসিপি থেকে আলাদা করে তালাক ঘটিয়ে ওদেরকে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই এনসিপি সবাইকে জাস্ট লাইক সাগরে ফেলে দেওয়া হয়েছে। জামাতের মতো একটা দলকে মানে তাদের ইমানকে নিয়ে এখন হয়ে গেল যে আমরা এত বিশ্বস্তভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বাস করলাম, হেল্প করলাম, যা কিছু করলাম। তো সেইটা থেকে তাকে পুরো তারেক রহমান সাহেবের দিকে মুতওয়াজ্জ করে লন্ডনে একটা ওনার মতো বিশ্ববিখ্যাত একজন লোককে, তারেক রহমান সাহেবের সাথে যেভাবে তিনি দেখা করেছেন এর চেয়ে তার নত যেন হয় না। ওখানে তারেক রহমান সাহেব আপনি দেখেন তিনি 2 হাত দিয়ে তারেক রহমান সাহেবের হাত চেপে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাবা গো, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে রক্ষা করেন। এই যে জিনিসগুলো করেছেন এটা কার জন্য করেছেন? খলিলুর রহমান সাহেবের বদৌলতে করেছেন। তো খলিলুর রহমান সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী তো দূরের কথা, তাকে তো প্রেসিডেন্ট বানানো উচিত, আরো বড় কিছু করা উচিত। এটা হলো মানে এটা জিয়া পরিবার তো কৃতজ্ঞ, বেগম জিয়া কৃতজ্ঞ, ওর থেকে যারা আছে তাদের মধ্যে একটা কৃতজ্ঞতা আছে, সেটা তারা পেড করেছে। ফলে এর মধ্যে আমি এটা দেখে মানে কোনো খারাপ কিছু দেখি না। থার্ডলি, আপনারা তো জানেন যে আমেরিকার যে পররাষ্ট্র নীতি, তাদের যে মানে স্টেট ডিপার্টমেন্ট, সেখানে তারেক রহমান সাহেবের যে ফাইলগুলো রয়েছে সেখানে তো ভালো কোনো কথা লেখা নাই। সেখানে আমেরিকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমেরিকাতে তিনি ভিসা পেতেন কিনা, যেতেন কিনা, যাওয়া সম্ভব ছিল কিনা, এই জিনিসগুলো নিয়ে দেয়ার আর ম্যানি ম্যানি কোশ্চেন। তো সেখানে আমেরিকার সমর্থন আদায় করা, আমেরিকার গ্রিন চ্যানেলটা ব্যবহার করা, রাষ্ট্রদূতদেরকে, ঢাকার রাষ্ট্রদূতরে গিয়ে লন্ডনে গিয়ে যে তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছে, এটা আপনার কি মনে হয় সামাওয়াত করেছে? এটা এই খলিলুর রহমান করেছে। এই খলিলুর রহমান করার কারণে সে কৃতজ্ঞতা স্বরূপ এটা সে তাকে এটা উপহার দিয়েছে। ফলে এটা তো মানে শুরু, আগামীতে যে কি হবে আপনি এটা কল্পনাই করতে পারতেছেন না। তো এর বুঝতে হবে আমরা ওই পর্যায়ে এখনো যাইনি। রনি ভাই, 2001-এ তো জিমি কার্টার এলেন, খালেদা জিয়া শেখ হাসিনার মধ্যকার যে বৈঠক, সে বৈঠকেরও তো কৃতিত্ব নেন খলিলুর রহমান, যে যে বৈঠকেই নাকি বিএনপি চলে আসবে ঠিক হয়েছে। শেখ হাসিনা তো অসংখ্যবার প্রকাশ্যে সে কথা বলেছেন এরপরে। কিন্তু মানে আপনি কি সত্যি মনে করছেন জামায়াতে ইসলামী এনসিপি ছিটকেই পড়েছে এই পুরো ক্ষমতা ভাগাভাগি থেকে? মানে বিএনপি ক্ষমতায় বসার ফলে এনসিপি তো ইউনূস সাহেব যেমন বলেছিলেন তারা সংসদে প্রতিনিধিত্ব করছে, জামায়াতে ইসলামী জোট 77টা আসন নিয়ে, জামায়াতে ইসলামী একা 68টা আসন পেয়েছে, তো 38.5% ভোট তাদের কাছে। ছিটকেই পড়েছে মনে হচ্ছে। আপাতত তো তাই মনে হচ্ছে।
এখন আমিরে জামাত তিনি ফজরের নামাজ পড়ে রাস্তা ঝাড়ু দিচ্ছেন, রাস্তা পরিষ্কার করছেন এবং বলছেন যে বিং এ মেম্বার অফ পার্লামেন্ট, এই যে রাস্তা ঝাড়ু দিয়ে আমার কাজ শুরু হলো। তো একটা মানুষ কতটা তৃণমূলে গিয়ে তার দায়িত্ব পালনের শুরুটা করতে পারে আপনি বোঝার চেষ্টা করেন। তো সেখানে তারা বিএনপিকে একটা চ্যালেঞ্জ দিতে চাচ্ছে। আবার বিএনপির পক্ষ থেকে বলছে একজন মেম্বার অফ পার্লামেন্টের কাজ রাস্তা ঝাড়ু দেওয়া না, এমপি তো রাস্তা ঝাড়ু দেয় না। তো এই জিনিসগুলো যখন হচ্ছে এদের মধ্যে, আমার কাছে মনে হচ্ছে যে আমি বা ওই যেটা মানে একটা তলে তলে নেগোসিয়েশন যেটা, এটা সম্ভবত এখনো পর্যন্ত শুরু হয়নি। দ্বিতীয়ত হলো বিএনপির কর্তৃত্ব যেটা, এটাকে জামাত মেনে নিয়েছে। জামাত যেটা হয় কি, জামাতের একটা ভালো গুণ আছে, তারা ক্ষমতাধর যারা লোকজন রয়েছে তাদের সাথে খাতির রাখতে চায়। আর ক্ষমতাধর লোকদের সঙ্গে আমরা ওদেরই ভাষা ব্যবহার করি, পাঙ্গা। মানে আমি পাঙ্গা অর্থ কি আমি জানি না। ওই তাদের যে সেক্রেটারি একবার বলুন না যে ছেলে হয়ে বাপের সঙ্গে পাঙ্গা নিও না। তো তারা কখনো কোনো ক্ষমতাধর লোকদের সাথে পাঙ্গা নেয় না অতীতে। তো সেই দিক থেকে তারেক রহমান সাহেব এখন যেভাবে অভিষিক্ত হয়েছেন, তার সঙ্গে জামাতের আমির পাঙ্গা নেবে আমার কাছে এটা মনে হচ্ছে না। তারা এখানে শান্তি বজায় রাখার চেষ্টা করবে। আর তলে তলে যদি বিএনপির সঙ্গে আওয়ামী লীগের খাতির হয় কিংবা জামাতের সঙ্গে আওয়ামী লীগের খাতির হয়, সেক্ষেত্রে রাজনীতির ময়দানে তখন একটা ভিন্ন পরিবেশ তৈরি হতে পারে, আওয়ামী লীগ ভার্সেস জামাত অথবা আওয়ামী লীগ ভার্সেস বিএনপি। এটা সময় বলে দেবে সফলতা ব্যর্থতার উপর। বাট অ্যাট দিস মোমেন্ট তারেক রহমান সাহেবের ক্ষমতা অপ্রতিরোধ্য। এখন সারা বাংলাদেশে তারেক ঝড় চলছে, তারেক জ্বর চলছে। যারা তার বিরুদ্ধ পক্ষ তাদের সবার 105 ডিগ্রি জ্বরে থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছে। আর জনাব তারেক রহমান সাহেবকে যারা ভালোবাসেন তাদের সবার বাড়িতে তারেক গোলাপের আবাদ হয়েছে, গোলাপ ফুলের চাষাবাদ হয়েছে এবং এইভাবে চলছে। গাছে গাছে কোকিল ডাকছে, সব কোকিল গান গাচ্ছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এখন মানে যা কিছু তারেক সাহেব আছে, তার বিড়াল, তার কোট, তার জুতো, তার ঘড়ি, তার মানে পরিবারের যে কোনো বিষয় নিয়েই এখন মিডিয়াগুলো খুব মাতামাতি করছে যে এত বড় নেতা এরকম একটা সাধারণ কোট পরছে, সাধারণ একটা জুতো পরছে, এরকম একটা কম দামি ঘড়ি পরে ঘোরাফেরা করছে, এ তো এ যুগের খরজতুমর। তো এরকমভাবে তাকে এনলাইটেন করার চেষ্টা করা হচ্ছে এবং এটা আমাদের বাংলাদেশে হয়, সবসময় এরকম হয়। তো এরকম মাস 2-3 যাওয়ার পরে তো এরকম ইনু সাহেবকে নিয়ে এরকম হয়েছিল অনেক কিছু। তো 2-3 মাস পরে বোঝা যাবে যে আসলে মাস দুই তিন জ্বরটা কেমন আর ঝড়টা কেমন। কিন্তু এই মাস মাস দুই 2-1 দিন যাবে। মাস দুই তিন তো খুব ক্রুশিয়াল সময়। মানে এতদিন ধরে তো ধরেন ইউনূস সরকারের আমলে মনে হচ্ছিল ক্ষমতায় আছে তৃণমূল থেকে শুরু করে ঢাকা শহর পর্যন্ত জামায়াতে ইসলামী, এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন, ইনকিলাব মঞ্চ, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, তো এরা কি সকলে শান্ত হয়ে পড়বেন তারেক রহমান ক্ষমতায় আসবার পর? তৃণমূলে আবার আপনি নিশ্চয়ই দেখেছেন অনেক জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা শুরু হয়েছে। তো মানে তৃণমূলের রাজনীতিতে কি পরিবর্তন আসবে? আপনি তো খুবই স্পর্শকাতর জায়গায় রাজনীতি করে আসা, নির্বাচন জিতে আসা মানুষ, মানে আপনি কিভাবে দেখেন ওখানে কি পরিবর্তন আসবে? এখানে তো এই যে সামনে এখন রোজার মাস আসছে, তো আমাদের দেশে ঐতিহাসিকভাবে রোজার মাসে সাধারণত কোনো কিছু নড়াচড়া হয় না, সবাই যে কাজে ব্যস্ত থাকে। ফলে আলটিমেটলি এই একটা মাস যাবে রোজা, এরপরে 15 দিন, মানে 15 দিন যাবে রোজার পরে একটা ছুটির ভাব কাটাতে কাটাতে ঈদের একটা আমেজ। এরপরে আহ, এটা হলো চতুর্থ সপ্তাহ, ষষ্ঠ সপ্তাহ, সপ্তম সপ্তাহে গিয়ে, সপ্তম সপ্তাহে গিয়ে মানুষ চিন্তা করবে পেলাম কি, হারালাম কি, কি করা উচিত, ব্যাংকের অবস্থা কি, এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে। এর মধ্যে কালবৈশাখী চলে আসবে, বৈশাখ মাস চলে, মানে একটু গরম আবহাওয়া চলে আসবে। মার্চের পরে এপ্রিল চলে আসবে, তখন মানুষের মাথা গরম হয়ে যাবে, পেঁয়াজের দাম বেড়ে যাবে, হ্যাঁ, নানা রকম সমস্যা দেখা দেবে। এবং ওই সময়টাতে রাজপথ কিভাবে অ্যাক্ট করে, রিয়্যাক্ট করে, ওটার উপরে তারেক রহমান সাহেবের আসলে স্থিতি, সফলতা এগুলো নির্ভর করবে। অসংখ্য ধন্যবাদ গোলাম মাওলা রনি। কিন্তু আওয়ামী লীগের ফিরে আসা প্রসঙ্গে কোনো মন্তব্য করবেন কিনা? না, এখন আপাতত আওয়ামী লীগের এই আগামী 3 মাসে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কোনো সম্ভাবনা নেই এবং এটা নিয়ে কেউ চিন্তাও করবেন
না, আওয়ামী লীগ নিয়ে আলোচনা করবে না। এখন পুরোটাই ওই বললাম না যে তারেক ঝড় তারেক জ্বর, এর বাইরে কোনো কিছু নেই। তার সব কিছু নিয়ে মানুষ মাতামাতি করবে এখন, এটাই রিয়েলিটি। অসংখ্য ধন্যবাদ গোলাম মোল্লা রনি, ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ শুনছিলেন।